আমার সময়টা এমন সময় এসছে যে আমার আগে কথা বলেছেন শিকদার ভাই। শিকদার ভাই বলার পরে আমার মনে হয় আর কিছু বলার নেই, বলার থাকে না। তারপরে যেহেতু বলতে হচ্ছে, আমি এইভাবে বলি যে এই বইটা আমি যতটা পড়েছি, সোহেল ভাই লিখেছেন রাজনীতির সদরে অন্দরে। এই বইটা পড়লে আমরা যেমন রাজনীতির ধারাবাহিক ইতিহাস হয়তো পাই না, আবার ইতিহাসেরও যদি কোনো ইতিহাস বর্ণনা করেন সেটারও কোনো ধারাবাহিকতা পাই না। এটার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। এটি একটি অ্যানেকডট। কিন্তু আমরা যদি প্রত্যেকটা লেখা পড়ি ব্যক্তি চরিত্রকে নিয়ে, তাহলে আমরা একটার সঙ্গে একটা মিলিয়ে ওই সময়টা, ওই যে চলমান সময়ে যিনি লিখেছিলেন, যে যাদেরকে নিয়ে লিখেছিলেন, সেই সময়টার একটা চিত্র পাই। এবং আমাদের রাজনীতির সদরে অন্দরে যে বইটার মধ্যে যে মানুষগুলো ওই সময়ে কি অবদান রেখেছেন এবং তারা আজকের বাংলাদেশে কতটা প্রাসঙ্গিক, এর একটা ধারণা আমরা পাই। শিকদার ভাই একটু আগে বলেছিলেন যে এই বইটা মনে হয় সদরে অন্দরে অন্দরে বেশি, সদরে কম। সদরে দেখেছেন, আমি বলছি এভাবে, সদরটা আসলে আমরা সবাই জানি, এই জন্য কিন্তু অন্দরে লিখেছেন মারুফ কমল খান সোহেল ভাই। একটা বিষয়, সেটি হচ্ছে এই যে এই বইয়ের মধ্যে অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো ছোট ছোট লেখা আছে। এই লেখাগুলি পড়লে আমরা যেভাবে অতীতের অবস্থাটা জানতে পারি, এখন কেন যেন আমরা খুব বই পড়ছি না, বরং বই পড়ছি না, বই লিখছি না, এমনকি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে আমরা টেক্সট করছি। সেই টেক্সটও কিন্তু এখন সংক্ষেপ হয়ে গেছে। এবং এই সংক্ষেপ হওয়ার পরে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, আমরা যখন কথা বলি কিংবা আমরা যদি রাজনীতিও করি, যারা রাজনীতিও করেন এখন, আমরা দেখবেন যে পলিটিক্যাল ড্যাটোরিক যেটা আছে, সেটি এখন মানে বেয়াদবি আর পলিটিক্যাল ড্যাটোরিক, এটাকে আমরা মনে হয় মিলিয়ে ফেলেছি। তা আমার মনে হয় যদি আমাদের এই বই পড়ার অভ্যাসটা থাকতো, আমরা যদি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে দেখে রাজনীতি না শিখে যদি এই ধরনের বইগুলি পড়তাম যারা লিখেছেন, এগুলো পড়লে আমাদের মনোজগতে একটা পরিবর্তন হতো। তো এটা ঠিক যে বই পড়ার মানুষ দিনে দিনে কমছে, কিন্তু এই বই পড়ার মানুষ দিনে দিনে পড়লেও যারা পড়ছেন, আমি মনে করি আগামী দিনে সেই মানুষগুলি সিরিয়াস হয়ে থাকবেন, সেই মানুষগুলি অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবেন। এই কথাগুলো বলার আমাদের অনেক সময় অনেক কিছু জানা দরকার। এই কারণে যদি আমরা সারাক্ষণ, আমরা যদি লেখাপড়া না করি, আমরা যদি বইয়ের দিকে মনোযোগী না হই, আমরা যদি আমাদের আগে ইতিহাসে কি ঘটেছে, যদি দু একটা ঘটনার প্রতি নিজের অবস্থা, নিজের দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ রাখি, তাহলে আমরা অনেক ঘটনা, সত্য ঘটনা জানতে পারবো না। এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো এই কারণে প্রয়োজন। আমি একটু ছোট্ট একটা 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 মনে করে দিই। আমার ধারণা এখানে কয়জন জানেন আমি জানি না। আপনারা জানেন যে এই আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি লন্ডনে ছিলেন প্রায় 17 বছরের উপরে, 18 বছরের মতো লন্ডনে ছিলেন। তো সেখানে তিনি চিকিৎসা নেওয়ার পরে, আল্লাহ রহমতে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে তো বাংলাদেশের রাজনীতি শুরু করলেন, আবার কন্টিনিউ করলেন। এবং সারাদিন সারা বেলা উনি সারা বাংলাদেশের জনগণের সঙ্গে কথাবার্তা বলতেন। এবং আপনারা জানেন যে উনি যখন 2001 সাল থেকে রাষ্ট্র ক্ষমতায় যখন বিএনপি ছিল, সে সময় উনি সরকারের অংশ ছিলেন না, বাট ওনার দল বিএনপি সরকারের অংশ ছিল। সে সময় তিনি রাজনৈতিকভাবে কিন্তু সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন তৃণমূল কনফারেন্স করার জন্য। তো ওই যে তৃণমূল কনফারেন্স করতে গিয়ে সারা বাংলাদেশের জনগণের সঙ্গে ওনার যে পরিচয়টা হয়েছিল, লন্ডনে যাওয়ার পরেও সেই পরিচয়টা বিচ্ছিন্ন হয়নি। এরপরে যখন উনি লন্ডনে সক্রিয়ভাবে আবার রাজনীতি শুরু করলেন, রেগুলার উনি কথাবার্তা বলতেন। আমার মনে আছে 2014 সালের 15ই জুলাই 2014 সালের 15 জুলাই লন্ডনে, পূর্ব লন্ডনে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উনি একটা কথা বলে, উনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন। লন্ডনে যারা বাংলাদেশি ডায়াসপোরা যারা ছিলেন ওখানে, সবাই ছিলেন ওই অনুষ্ঠানে। তো সেখানে তিনি বাংলাদেশে যদি কখনো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বাংলাদেশে কি করবেন, উনি একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সেই পরিকল্পনায় উনি বাংলাদেশের কোন সেক্টরে কি কি উন্নতি করবেন বিস্তারিত প্ল্যান দিয়েছিলেন। এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই যে বাংলাদেশে যে 2024 সালে হাজারো বীর ছাত্র জনতার রক্তস্নাত বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, সেই গণতন্ত্র ফিরে এসেছে কিভাবে ফিরে এসেছে, যে আন্দোলনটা ছিল সেটি ছিল কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল।
কিন্তু এই আন্দোলনটা এর আগে শুরু হয়েছিল 2018 সালে। যেই তথ্যটি আমি বলতে চাইছি সেটি হচ্ছে 2014 সালের 15 জুলাই লন্ডনে একটা হোটেলে বাংলাদেশের ডায়াসপোরার সামনে বাংলাদেশ নিয়ে তারেক রহমান যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যদি কখনো বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে কোটা কোটাকে 56% থেকে 5%-এর নিচে নামিয়ে আনা হবে। সেই অনুষ্ঠানে 2014 সালের 15 জুলাই তারেক রহমান বলেছিলেন যে যদি বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায় তাহলে বর্তমানে সেই সময়কার কথা বলছি যে 56% সরকারি চাকরিতে কোটা আছে সেটাকে 5%-এর নামে নিয়ে আনা হবে। তারেক রহমান বলার 2014 সালের 15 জুলাই উনি এই কথাটা বলার 4 বছর পরে 2018 সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনটা 2024 সালে এসে পরিণতি পায়, সফলভাবে শেষ হয়। আমি এই কথাটা বলতে চাইছিলাম, এই যে বললাম যে নামটা লিখেছেন যে সদরে অন্দরে, ওই কথাটা উনি সবার সামনে বললো। এটা যখন এই কথাটা আমি বললাম, এই কথাটা অনেক, যেহেতু বাংলাদেশ অনেকে জানে না, তাহলে মনে হচ্ছে মনে হয় অন্দরের কথার মতোই। এই ধরনের অনেকগুলি ঘটনা আমাদের জীবনে ঘটে, আমাদের ইতিহাসে ঘটে, কেউ না কেউ একদিন লিখে। এই লেখার পরে আমরা প্রতিটি ঘটনাকে যদি একটার সঙ্গে একটা ডট মিলাই তাহলে হয়তো আমরা একটা উপসংহারে পৌঁছতে পারি।